আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা আমার একান্ত একটা যাকে বলা হয় বিশ্লেষণ শেখ হাসিনার সম্পর্কে। নেগেটিভও না, পজিটিভও না। তাকে নিয়ে তার পক্ষ এবং বিপক্ষের যারা লোকজন রয়েছেন সত্যিকার অর্থে আসলে কী ভাবেন বা আওয়ামী লীগের পক্ষের লোক এবং বিপক্ষের লোক সত্যিকার অর্থে কী ভাবেন সে বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই বিষয়গুলো বলার চেষ্টা করব। যেমন তার বিপক্ষের যারা লোকজন, শেখ হাসিনার বিপক্ষের যারা লোকজন, তারা তাকে যতটা সম্ভব ছোট করা যায়। তার ব্যক্তিগত চরিত্র, তার যে বংশমর্যাদা, লেখাপড়া, তার পরিবার, তার ছেলেমেয়ে, তার স্বামী, তার সংসার সব কিছুর মধ্যেই তারা বড় বড় কলঙ্ক খুঁজে বেড়ায়। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের সভানেত্রী তার বিরুদ্ধে একেবারে বলতে গেলে রাষ্ট্রীয় প্রণোদনা দিয়ে একটা বই বের হয়েছিল, আমার ফাঁসি চাই, মতিউর রহমান রেন্টু। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমি বইটি পড়িনি এবং আমার আগামী প্রজন্মেও আসলে এই ধরনের নেতিবাচক জিনিস পড়ার কোনো আগ্রহ নেই। মূল কারণ হলো যারা মানে যে কোনো প্রয়োজনে আপনার সঙ্গে থাকবে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে আপনার বদনাম করবে অন্য জায়গাতে গিয়ে, এই মানুষগুলো জাহান্নামের কীট। দ্বিতীয়ত হলো যে আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, আপনার বন্ধু হোক, বান্ধব হোক, আপনার গোপন কথাগুলো, ব্যক্তিগত কথাগুলো, সেটা সত্য হোক মিথ্যা হোক, যখন আপনার শত্রুদের হাতে তুলে দেয়, কিয়ামত পর্যন্ত এই ধরনের মানুষের যাকে বলা হয় উপরে আল্লাহর লানত। তো কাজেই সেই যে মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই লিখে গিয়েছে, একটা সময় শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, স্নেহ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু এই মানুষটি যখন এই বিষয়গুলো তার শেখ হাসিনার প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছে, সেটা যাই থাকুক না কেন ওটা নিয়ে আগ্রহ থাকা মানে এক ধরনের অপরাধ। মানে আমার এই ধরনের অপরাধ ছিল না। আপনি ধরুন বেগম জিয়ার সঙ্গে তো অনেকের সম্পর্ক ভালো ছিল। তারপর শেষে সাইফুর রহমান সাহেব বলেন, তারপর বিএনপি অন্তত ১ ডজন নেতা আছেন যাদেরকে তিনি স্নেহ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এখন অনেক সময় অনেক কথা তিনি হয়তো বলেছেন। সেটি ইতিবাচক কি নেতিবাচক, একান্ত ব্যক্তিগত হোক, কখনো হাস্যচ্ছলে। এখন সেই কথাগুলো যদি সেই লোকগুলো আওয়ামী লীগের হাতে তুলে দেয়, কোনো অবস্থাতেই সেই লোকগুলো ভালো মানুষ নয়। এটা হলো স্বাভাবিক। তো এরকম শেখ হাসিনাকে নিয়ে তার প্রতিপক্ষের যে চিন্তা চেতনা, তার ঠিক রিভার্স চিন্তা চেতনা হলো আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। কিছু মানুষ আছে তাকে অন্ধের মতো ভালোবাসেন আওয়ামী লীগের। কিছু মানুষ আছে অভিমান করেন যে আমাকে কেন অমুকের চাইতে বেশি ভালোবাসে না, বা আমাকে কেন অমুকের চাইতে শেখ হাসিনা কম ভালোবাসেন। এটার একটা শ্রেণী আছে। কিছু মানুষ আছে তার দ্বারা সরাসরি উপকার পেয়েছেন, তারা ওই ১ বার ২ বার ৩ বার উপকার পেয়েছেন, তার প্রতি কৃতজ্ঞ। কিছু মানুষ আছে যাদের তাকদীর, জীবন শেখ হাসিনা জীবনের সঙ্গে মিলে গেছে। বিশেষ করে এই মুহূর্তে যারা ভারতে আছেন, বিদেশে পালিয়ে আছেন এবং জেলখানাতে আছেন। শেখ হাসিনা আছেন তো তারা আছেন, শেখ হাসিনা নেই, তাদের কোনো অস্তিত্ব নেই। তো এই মানুষগুলো শেখ হাসিনাকে মনে করেন সুপার লেডি এবং তার দ্বারা সব কিছু সম্ভব, এবং সবসময় এটা আশা করেন যে এই লোকগুলো আসলে যদি শেখ হাসিনা কখনো সুযোগ পান বা পাবেন তাহলে তিনি ফিরে আসবেন। এই গেল এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক আছেন, মানে আমি নিজে দেখেছি তারা খুবই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান। তারা মনে করেন যে শেখ হাসিনার ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা আছে। এখন সেই অলৌকিক ক্ষমতা কেন আছে, কীভাবে আছে তারা বলতে পারেন, কিন্তু অনেক বড় বড় মানুষের মুখে আমি শুনেছি এবং তারা বিশ্বাস করেন। এই যে সংসদে
আবু সাইদ স্বপন নামের একজন সংসদ সদস্য, তিনি হুইপ ছিলেন। তো তিনি একবার বললেন যে শেখ হাসিনাকে হজরত ডাকা উচিত। হজরত মানে জনাব, আরবি একটা শব্দ, সম্মানজনক একটা শব্দ। তো এগুলো আমরা ইসলামী তাহজিব এবং তমুদ্দুনের ক্ষেত্রে ব্যবহার করি। বাংলাদেশে সাধারণত যারা এই কোরআন পড়ান, কোরআনের ওয়াজ করেন, মাহফিল করেন, পীর হতে চান বা পীর হন, তাদের নামের আগে আমরা আল্লাহ হজরত, হজরত, হজরতুল আল্লাম এই শব্দগুলো ব্যবহার করি। তো বা আল্লামা শব্দটি ব্যবহার করি। তো ঠিক সেই দিক থেকে বলতে গেলে আবু সাইদ স্বপন তাকে যে হজরত বলার চেষ্টা করছেন, সেটা হলো তিনি আধ্যাত্মিকভাবে এরকম একটা পর্যায়ে চলে এসেছেন। এখন আমরা বাইরে সবাই খুব ঠাট্টা করেছি, মস্কারা করেছি, স্যা স্যা স্যা, এটা কি ধরনের দালালি, তেলের একটা সীমাবদ্ধ আছে। কিন্তু আপনি যদি আবু সাইদ স্বপনের বুকের মধ্যে একেবারে স্টেথোস্কোপ লাগিয়ে দেখেন, তাহলে দেখবেন যে ওর অন্তর থেকে এই কথাটা বলেছেন। মানে উনি ওনার অন্তর থেকে এই কথা বলেছেন। আবু সাইদ স্বপন হয়তো আমাদের সমসাময়িক বন্ধু হবেন বা ছোট ভাই হবেন, এজন্য ভুলক্রমে বের হয়ে গেছে। কিন্তু যেহেতু তিনি একটি দলের সংসদ সদস্য ছিলেন, সো তার সম্মানে উনি বলাটাই বাংলা ব্যাকরণ অনুযায়ী বৈধ বা সঠিক। দ্বিতীয়ত, আপনাদের মনে আছে যে একজন খুব ভদ্রলোক মানুষ ছিলেন, পরিকল্পনা মন্ত্রী। তো সেই পরিকল্পনা মন্ত্রী তিনি একবার বলেছিলেন, আব্দুল মান্নান সাহেব, যে শেখ হাসিনা যেভাবে দেশ জাতির জন্য কাজকর্ম করেন, এই জন্য আল্লাহর উচিত বা তার জন্য জান্নাত পাওয়া ফরজ বা তার জান্নাত পাওয়া উচিত, এই ধরনের কথা। আপাত দৃষ্টিতে এই কথাগুলো খুব শিরক মনে হতে পারে, বেদাত মনে হতে পারে, অনেক কিছু। কিন্তু ওই ভদ্রলোক হয়তো তিনি শেখ হাসিনাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন, সেই অ্যাঙ্গেলে মানে তিনি তাকে ওইভাবে মনে করেছেন। ব্যক্তিগত জীবনে শেখ হাসিনা খুবই ধর্মপরায়ণা, নামাজ পড়েন, কালাম পড়েন, তসবিহ করেন, তাহলিল করেন, কোরআন শরীফ পড়েন, অন্যান্য বইপত্র পড়েন এবং ব্যক্তিগত জীবনে খুবই ধর্মপরায়ণা এবং বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী। এটা ভণ্ডামি নয়, এটা আমি বলতে পারি ব্যক্তিগতভাবে। আমার সাথে একবার যাকে বলা হয় কর্নেল অলি সাহেবের কথা হলো। তো কর্নেল অলি কোনো একটা সময় শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন একটা জায়গাতে। তো উনি ভোর ৫টার সময় ওনার সঙ্গে দেখা করলেন, ভোর ৫টার সময় শেখ হাসিনার সঙ্গে। তো তিনি বললেন যে ইট ওয়াজ অ্যামেজিং। আমি গিয়ে দেখি যে সেই ভোর ৫টার সময় সে নামাজ পড়ে ওড়না মাথায় দিয়ে শি ইজ ওয়েটিং ফর মি, আমার জন্য অপেক্ষা করছেন। এবং অত সকালবেলা, ভোর ৫টার সময় অত সকালবেলা সে নামাজ পড়া সত্ত্বেও তিনি আমার জন্য সকালের নাস্তা একেবারে টেবিলে রেডি করে বসে আছেন। তো এই যে তার যে মানবিক গুণাবলী, তার দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্নেল অলি, কিন্তু তার এই মানবিক গুণাবলী তিনি ভুলতে পারেন না। আবার ধরুন ব্যারিস্টার রফিক সাহেব, ব্যারিস্টার রফিকুল হক, ওনার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। তা আমি, আমার স্ত্রী, তারপর ব্যারিস্টার রফিক, আমরা একবার বেড়াতে গেলাম গাজীপুরে, বেড়াতে গেলাম। তো এবং বেড়াতে বেড়াতে একটা সময় আমরা এই হুমায়ুন আহমেদের যে বাড়ি, সেই বাড়িতেও গেলাম। তো ওখানে উনি আমাদের জন্য ওনার বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলেন। সেই খাবার ওনার লোকজন পরিবেশন করলেন। উনি কথা প্রসঙ্গে বললেন যে, রনি দেখো, আমার সাথে তো দুই নেত্রীরই সম্পর্ক ভালো ছিল। তো দুটো অনুষ্ঠানে গিয়েছি। তো বেগম জিয়ার অনুষ্ঠানে যখন যেতাম, সব লোকজন সেই উনি কখনো খেয়ালও করতেন না যে আমি এসেছি বা আসিনি। সবাই বললেন যাও যাও যাও, বা যান যান যান, ও একটু সালাম দিয়ে আসেন। তো লোকজনের জোরাজুরিতে আমাকে হয়তো, আমি সামনে গেলাম, গিয়ে তাকে একটা সালাম দিলাম। তিনি ওই দূর থেকে বসে সালাম নিলেন, আমি চলে আসলাম। আর অন্যদিকে শেখ হাসিনা, সে আমাকে গালাগালি করবে, খোঁটা দেবে, সব কিছু করবে। কিন্তু শেখ হাসিনার অনুষ্ঠানে যদি আমি কখনো যাই, সে মঞ্চ থেকে নেমে আসবে, তারপর আমার হাতটা ধরবে, আমার সঙ্গে কথা বলবে, কথা বলে তারপরে তার লোকজনকে বলবে যে উনি যাচ্ছেন, গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসো। এখন এটা তো বাঙালির যে এই যে কালচার, এই যে কার্টিসি, এটা তো আমি ভুলতে পারছি না। ফলে সে যা কিছু করে, গালাগালি করে, কিন্তু শেখ হাসিনার এই কার্টিসি আমি ভুলতে পারছি না।
তো এটা হলো ব্যারিস্টার রফিকুল হকের কথা। কর্নেল অলির কথা বললাম। এইভাবে আরো অনেকের মানে ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি আছে। আমি যেমন একবার মানে খুবই বিশ্রী একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম নতুন এমপি হওয়ার পরে। সেটা হলো আমার এলাকাতে ২০০৯ সালে হেলিকপ্টার যাবে। হেলিকপ্টার যাবে। এখন সেই গ্রামের যারা লোকজন, তো পটুয়াখালীতে গলাচিপাতে সিডর হলো। সিডর বা আইলা এরকম কিছু একটা হলো ২০০৯ সালে। এখন প্রচণ্ড আয়লা। তো ঢাকা থেকে জাহাঙ্গীর কবির নানক, তারপরে সেই যাকে বলা হয় খাদ্যমন্ত্রী রাজ্জাক সাহেব, তারা সবাই যাবেন রাঙ্গাবালী, মানে সাবেক মন্ত্রী মাহবুব রহমান সাহেবের এলাকাতে, আর গলাচিপাতে যাবেন না। এখন গলাচিপার লোকজন, সাধারণ নেতাকর্মীরা, ভাই এটা কি হলো, আপনার কি কোনো দাম নাই, আপনার কি কোনো পত্তা নাই, আপনি যদি মন্ত্রীরা আসলো তারা যদি সেই হেলিকপ্টার যদি গলাচিপাতে নামে তাহলে আমাদের কোনো মুখ থাকে, আমরা আপনার দল করি, এই সরাসরি রাঙ্গাবালি যাবে, খেপুপড়া যাবে, তো মাহবুব মিয়ার যাকে বলা হয় দাম বেড়ে যাবে। তো আমার আসলে এমন অবস্থা হয়ে গেলো যে আমি নিজেও কনফিউজড হয়ে গেলাম। তো তখন আমি রাজ্জাক সাহেবকে টেলিফোন করলাম, খাদ্যমন্ত্রী। উনি বলল যে, রনি এটা তো আমার আসলে কিছু করার নেই। এর কারণ হলো যে এই হেলিকপ্টার যায় সিভিল এভিয়েশনের প্রোগ্রাম করা থাকে এবং এটা আর্মির হেলিকপ্টার, ওরা সব কিছুই নিয়ন্ত্রণ ওইভাবে করে দেয়। তা আমি তখন সেই রাত্রি ১০টার দিকে তখন যমুনাতে শেখ হাসিনা থাকেন। সোজা তার কাছে চলে এলাম। দেখি উনি ওনার রুমে বসে, অনেক ভিজিটার আছে, আমিও গেলাম। তো হেসে দিলেন, এমপি সাহেব কী খবর? তা বললাম যে, আপা এই ঘটনা। তো সে হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, কোনো অসুবিধা নেই, রাজ্জাককে বলো যেভাবে হোক হেলিকপ্টার আগে গলাচিপা যাবে, তারপর অন্য জায়গায় যাবে। এখন খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু সেভাবে হয়েছিল সেই ঘটনা আর কি। তো রাতে ১০টার সময় আমি আসলাম খুব খুশিতে হয়ে, সেই প্রচণ্ড মানে যাকে বলা হয় ঝড় বৃষ্টির মধ্যে। আমার যে মানসিক অবস্থা, এটা আমি কখনো ভুলতে পারবো না। এনিওয়ে, এইভাবে যারা শেখ হাসিনার কাছের লোক, তারা মনে করেন যে শেখ হাসিনার এরকম কতগুলো অলৌকিক গুণ আছে। শেখ হাসিনা নিজেও মনে করেন, তিনি নিজেও মনে করেন যে তার ভিতরে কতগুলো অলৌকিক ক্ষমতা রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে, এই যে মানে আপনি দেখেন প্রায় সে বক্তব্য বলে যে আমার তো আসলে গণভবনে মরে যাওয়ার কথা, আই ওয়াজ ইউজড টু ডাই। অথবা তিনি মনে করেন যে ২১ আগস্টে তার উপর যেভাবে গ্রেনেড হামলা হয়েছিল তার মরে যাওয়ার কথা। তারপর চট্টগ্রাম এরশাদ আমলে যেভাবে তার জনসভাতে গুলি চালানো হয়েছিল তার মরে যাওয়ার কথা। এরপরে আওয়ামী লীগ বিএনপির জমানাতে তিনি একবার ট্রেনে করে যাচ্ছিলেন যশোরে, সেখানেও তার উপর গুলি চালানো হয়েছিল, তিনি বেঁচে গেছেন। এরপরে এরশাদ জমানাতে আবার তিনি যখন ৩২ নম্বরে থাকতেন তখন এই আততায়ী পাঠিয়ে সরাসরি ব্রাশ ফায়ার করা হয়েছে, ৩২ নম্বরে ওয়াল টোয়াল সব ছিদ্র করে দেওয়া হয়েছে। তো তিনি মনে করেন যে এই যে বারবার তার উপর যে আক্রমণ হয়েছে, তারপর তিনি বেঁচে আছেন, এর মধ্যে কিছু অলৌকিকত্ব আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে কিছু কাজ করাতে চান। আর এই যে ঝক্কি ঝামেলাগুলো আসছে, এতে তার সাহস বাড়ছে, তার শক্তি বাড়ছে এবং তিনি নিজেই একাধিকবার আমাদেরকে বলেছেন যে যখনই একটা বিপদ আসে, বিপত্তি আসে, আমি ভেঙে পড়ি ১ দিন, ২ দিন, ৩ দিন। এরপর যখন আমি জেগে উঠি তখন আমার শক্তিমত্তা দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ হয়ে যায়। উনি বলতেছিলেন ২০০৯ সনে প্রথম যে 9th পার্লামেন্ট হলো, ৯ম পার্লামেন্টের প্রথম বৈঠকে উনি বলতেছিলেন যে আমি যখন জেলে ছিলাম ১১টার সময়, বলে বিশ্বাস করুন আমার মনে হতো আজকে আমার জীবনের শেষ দিন, আমি বোধহয় আর বাঁচব না, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। হতাশ ছিলাম এবং বাইরের যে অবস্থা, যে ভীতি ছড়িয়ে পড়েছে, কোনো দিন আওয়ামী লীগ দাঁড়াবে, অর্গানাইজ হবে, এটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু আল্লাহর কি মহিমা যে এই যে একটা ব্রুট মেজরিটি নিয়ে আমি এই ২ বছরের মাথায়, ১.৫ বছরের মাথায় আবার ক্ষমতায় এলাম। এ আল্লাহ কি না পারেন, এ আল্লাহ কি না পারেন, এই কথা বলে সবার সামনে তিনি নিজের কপাল থাপড়াতে শুরু করলেন যে আল্লাহ কি না পারেন। কাজেই আমি কিছু কাজ করব, আমি কিছু কাজ করব যেটা আমার মন থেকে আসে।
মনে যে কাজগুলো আসে, যে কাজগুলো করা উচিত, আমি কারো দিকে তাকাবো না। কে কি বলল, কে কি সমালোচনা করলো, এটা না, আমার মন থেকে, যেটাকে আমরা বলি এলহাম, আমার মন থেকে যে কাজগুলো আসে, ভালো কাজগুলো, সেই কাজগুলো আমি করব। যাই হোক, এই হলো শেখ হাসিনার অবস্থা। তো সেই দিক থেকে এখন তিনি দিল্লিতে আছেন এবং দিল্লির মাটিতে বসে তিনি হুমকি দিচ্ছেন যে আমি আমার দল কিভাবে চালাবো, আমার বাংলাদেশে আমি কখন যাব বা না যাব, এটা দিল্লির সিদ্ধান্ত নয়, এটা ভারতের সিদ্ধান্ত নয়, এটা আমার সিদ্ধান্ত। দিল্লির মাটিতে বসে কথা বলে এত সোজা নয়। যেখানে আমরা বাংলাদেশে বসে একজন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী করমর্দন করে ছবি তুলে সেটা আবার ফেসবুকে দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, সেখানে শেখ হাসিনা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে অ্যালাউ করতেন না তার সাথে দেখা করার জন্য। জন ক্যারি যখন এলেন, মানে শেখ হাসিনার সাথে সমান্তরাল হাঁটবেন, নট লাইক দ্যাট। এবং এই জন ক্যারি, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তো সেই জন ক্যারি, এই যে এখন যে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার মতো লম্বা। তো শেখ হাসিনার পাশে দাঁড়ালে শেখ হাসিনাকে ছোট মনে হবে, এই জন্য সে শেখ হাসিনার পিছিয়ে পিছিয়ে হাঁটা শুরু করলো এবং হাত কাছুমাছু করে। আপনি ছবিগুলো দেখেন। আর এখন ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখেন, সে গিয়ে করে কি, ওই যে জন সিনহা বা রক, যে যাকে বলা হয় যারা ওই যে কুস্তি লড়ে, তারা যেভাবে সিনা উঁচু করে প্রতিপক্ষের সামনে যায়, সেইভাবে সিনা উঁচু করে সে সংসদ ভবনে ডেপুটি স্পিকার কায়সার কামাল, ব্যারিস্টার কায়সার কামাল, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আর শফিকুর রহমান জামাতের, তাদের সামনে যখন যান, আর ওই মানুষগুলো যখন সেই গালিভার ট্রাভেলসের দিকে তাকিয়ে থাকেন, কি যে একটা দৃশ্য! আমার কাছে মনে হয় আমেরিকা ইচ্ছা করে এই লোকগুলোকে অপদস্থ করার জন্য এরকম একটা লম্বা চূড়া লোক বাংলাদেশে দিয়েছে। শেখ হাসিনার জমানাতে যদি সে আসতে চাইতো, বিশ্বাস করেন তাকে সে অ্যালাউই করতো না বাংলাদেশে, যে ইউ ক্যানট কাম, এত বড় একটা শরীরের লোক নয়, খাটো খোটো লোকজন দেওয়া আর কি বাংলাদেশে। এই হলো শেখ হাসিনা। সেখানে বসে তিনি বলছেন যে তিনি মরে যাবেন, জেলে যাবেন, ফাঁসিতে চলবেন, তবু বাংলাদেশে আসবেন। সেখানে বসে তিনি বলছেন যে আমি আসবো কি আসবো না সেটা ভারতের সিদ্ধান্ত না, এটা আমার সিদ্ধান্ত। আমার দলে কে সভাপতি হবে এটা আমার ব্যাপার। এমনকি তার ছেলে সজীবাদের জয় যে কথাগুলো বলেছেন যে আম্মা সম্ভবত রিটায়ার্ড করবেন, তিনি বলছেন যে নো। বোঝার চেষ্টা করেন যে এই বয়সে তার ছেলে তাকে নাড়াতে পারছে না। মানে অনেকে সে লেজ মাথা নাড়ায়, মাথায় লেজ নাড়ায়, শেখ হাসিনা এখনো মাথায় হিসেবে আছেন, কোনো লেজ এখনো পর্যন্ত তাকে নাড়াতে পারেনি। সেটা ওয়াইদুল কাদের হোক, সজীব ওয়াজেদ জয় হোক, শেখ হেলাল হোক, শেখ সেলিম হোক, এনিবডি। এই বিপদের সময়ও মানে কেউ বলতে পারছে না যে সব দোষ শেখ হাসিনা, শেখ হাসিনার জন্য আমাদের এই দুরবস্থা। কাজে এই যে সে আছে, আল্লাহ হজরত, আল্লাহর ওলি শেখ হাসিনা, নাকি মতিউর রহমান রেন্টুর সেই শেখ হাসিনা, এটা আপনারাই নিজেরা সিদ্ধান্ত নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।